আমরা দেখি ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে যেই লোকটি জঙ্গলে মহারাজের ওপরে আক্রমণ করেছিল সেই লোকটির সাথে রাজকুমার যিশুন কথা বলছে, যেখানে রাজকুমার যিশুন ওকে অনেক বকাবকি করছে। আসলে এই লোকটি ভেবেছিল যে রাজাকে মারার জন্য এর থেকে ভালো সুযোগ আরও পাবে না, কিন্তু কোনো লাভ হলো না। তাই জন্যে যাকে লোকটি মারার জন্য ভাড়া করেছিল তাকে একটি জায়গার দলিল এবং কিছু মোহর দিয়ে ওখান থেকে চলে যেতে বলে, যাতে এই ব্যাপারটি মহারাজ আর কোনোদিনই না জানতে পারে। কিন্তু তখনই ওখানে কয়েকজন সৈন্য ওদের ওপরে আক্রমণ করে দেয়। সৈন্যদের কাছ থেকে কোনোভাবে বেঁচে ফেরে। তখন আমরা গঙ্গিলকে দেখি, যে কিনা হাতের মধ্যে ব্যান্ডেজ করছে আর বলতে থাকে যে তাহলে কিম গিল, মানে যার ভাই মারা গিয়েছে, তার পেছনে রাজকুমার জিসনেরই হাত রয়েছে। এদিকে রাজকুমার জিসন তার সৈন্যদের ওপরে রেগে গিয়েছে, কারণ তারা গঙ্গিলকে মারতে পারেনি। রাজকুমার কোনো ধরনেরই প্রমাণ রাখতে চাইছিল না। তখন ওর সেনা জানায় যে পরের বার ও আর আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। এদিকে প্রধান রাঁধুনি একটি ফ্রেশ মাংসর টুকরো এনে ওদের বলে যে আজ শারীরিক পরীক্ষার পর রাজকুমার যিশুনের সাথে মহারাজ খাবার খাবেন। তখন ইয়োনা বলে শারীরিক পরীক্ষাটা? প্রধান বলে রাজকুমার যিশুন যখন আসেন ওনার সাথে একজন রাজ চিকিৎসক থাকেন, যিনি রাজার শরীরে বিভিন্ন সমস্যা দেখাশোনা করেন। যেটা শোনার পরে ইয়োনা বলে আচ্ছা, হেলথ চেক আপ। যেই শব্দটা শুনে প্রধান তো কিছুই বুঝতে পারে না। যাই হোক, তাদের খাবার প্রস্তুতি করতে বলে ওখান থেকে প্রধান চলে যায়। বাকিরা জিজ্ঞাসা করে যে রাজকুমার যিশুনটা কে। দংশু জানায় যে এই রাজকুমার যিসন হলো স্বর্গীয় মহারাজের কাকার ছেলে। তখন ইয়োনা বুঝতে পারে যে আচ্ছা, উনি তাহলে রাজপরিবারেরই একজন। যেই নামটি শোনার পরে ইয়োনা ভাবে আচ্ছা, বিদ্রোহের পর তো এই রাজকুমারী সিংহাসনে বসবে। আসলে ইয়োনা যেহেতু ফিউচার থেকে এসেছে, তাই এই সমস্ত ব্যাপারে সে আগে থেকেই জানতো। এরপরে আজকে কি কি রান্না হবে সেই বিষয় সবাই মিলে মিটিং রাখে। তখনই ওখানে মিয়ং এর কাছে দাসী এসে ওকে একটি ছোট্ট কাগজ দিয়ে বলে যে সাইসোকি আজকে খাবার পরিবেশন করবে, তাই জন্য এর মধ্যে যা যা লেখা আছে সেগুলি তোমাকে বানাতে বলা হয়েছে। মিয়ং রাজরাধুনির কথা বললে দাসী তাকে এক ধমক দিয়ে বলে যে সাইসোকি যা বলেছে তাই হবে। এদিকে ইয়োনা বলে যেহেতু স্পেশাল গেস্ট রয়েছে তাই স্পেশাল খাবার বানানো হবে। তখন মিয়ং বলে সাইসোকি রান্নার লিস্ট দিয়ে গেছে আর এগুলোই বানাতে বলেছে। ইয়োনা তখন বলে যে তার কথা মতো তুমি এটা বানাতে পারো, কিন্তু আমি মহারাজের হুকুম ছাড়া এসব বানাতে পারবো না। আমি আমার লিস্ট অনুযায়ী খাবার বানাবো। এরপরে দুজনেই যে যার মতো রান্না করতে থাকে। রান্না হয়ে যাওয়ার পরেই দুজনেই টেবিল সাজাতে থাকে। তখনই ওখানে সাইসোকি আসে এবং মিয়ং এর খাবার সে টেস্ট করে। এরপরে সাইসোকি যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন ওর কাপড় লেগে ইয়োনার খাবারটি মাটিতে পড়ে যায়। এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে সাইসোকি এটা ইচ্ছে করেই করেছে। ইয়োনা রেগে গেলেও কিছু বলতে পারে না। এদিকে রাজ চিকিৎসক রাজার চেক আপ করার পরে রাজকুমার জেসন জিজ্ঞাসা করে যে রাজার কি অবস্থা। চিকিৎসক জানায় যে কয়েকদিন না খাওয়ার কারণে পেট দুর্বল হয়ে গেছে, ঠান্ডা খাবার এড়িয়ে যাওয়াই এখন ভালো হবে। তখন রাজকুমার যিশুন এটা ওটা খাওয়ার কথা বললে রাজা বলে ওঠে আপনি তো কখনোই রান্নাঘরে যান না, কিন্তু অযথাই আমার খাবার নিয়ে চিন্তা করেন। যিশুন বলে এটা যে আমার দায়িত্ব। তখনই ওখানে ইয়োনা এবং সাইসোকি দুজনেই খাবার নিয়ে প্রবেশ করে, যাদের দুজনকেই মহারাজ অবাক চোখে দেখতে থাকে। সাইসোকি বলে ওঠে মহারাজ আপনার সুস্থতা কামনা করি, আর যিশুনকে দেখে বলে যে অনেকদিন পরে আপনার সাথে দেখা। তখন মহারাজ জিজ্ঞাসা করে এসবের মানে কি। সাইসোকি বলে সে আজ নিজের ইচ্ছেতেই এই সব খাবার প্রস্তুত করেছে। রাজা বলে এই সব তুমি তৈরি করেছো? সাইসোকি বলে আপনার ভালোর জন্য আমি এই সব কিছু তৈরি করেছি। তখন রাজা বলে ওঠে তাহলে তো একটা খাবারই যথেষ্ট ছিল, তাদের বলনি? সাইসোকি বলে আমি তাদের বলেছিলাম, কিন্তু তারপরেও তারা খাবার বানিয়েছে, ভেবেছে আমার খাবারটি যথেষ্ট হবে না। সাইসোকি ভেবেছিল এটা শোনার পরে হয়তো রাজা ওকে ধমক দেবে, কিন্তু পুরো উল্টোই হয়। রাজা সাইসোকিকে বলে সে আমার কাছ থেকে কোনো ধরনের আদেশ পায়নি, তাই জন্য ওরা আবার খাবার বানিয়েছে। এরপরে রাজকুমার যিসন রাজরাধুনির কথা জানতে চাইলে রাজা বলে হ্যাঁ, ইনিই হচ্ছেন রাজরাধুনি। ইয়োনাকে দেখে রাজকুমার যিসন বলেন রাজরাধুনির ব্যাপারে অনেক শুনেছি, দেখা হয়ে ভালো লাগলো। তখন ইয়োনা বলে আমি শুনেছি আপনি আসবেন, তাই জন্য স্পেশাল খাবার বানিয়েছি। রাজকুমার যিসন হাসতে থাকে এবং ইয়োনার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে যে হ্যাঁ, এই রাজরাধুনি অনেক সুন্দর, তার কথাবার্তাও বেশ সুন্দর। তারপরে তারা খাবার শুরু করে। মহারাজ বলে এগুলো কি ঠান্ডা খাবার? সাইসোকি জানায় হ্যাঁ। তখন মহারাজ বলে যে আমার তো ঠান্ডা খাবার বারণ। তখন যিশুন কথাটা কাটিয়ে বলে যে এটা কি দিয়ে তৈরি। তখন সাইসোকি তার খাবারের বর্ণনা দেয়। এরপরে
জিসুন ইয়োনার খাবার খেতে চাইলে ইয়োনা তার খাবার দেয় এবং খাবারের নাম বলে, কিন্তু ওই খাবারের নামগুলো আধুনিক যুগের হওয়ার ফলে সেই নাম কেউ ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারে। সেবিকা এক টুকরো মুখে নিয়েই মজার চোটে হেসেই ফেলেছিল। তারপরে সে নিজেকে কন্ট্রোল করে মহারাজকে সম্মতি জানায়। এরপরে ইয়োনা তাদের খাবারের নিয়ম বলে দেয়। দুজনে খেয়ে তো একদমই অবাক হয়ে যায়। তখন ইয়োনা তাদের আরও বিস্তারভাবে বলতে থাকে, যেগুলো শুনে সাইসোকি বলে এত ফালতু কথার কি দরকার। সেই কথাটি শুনে ইয়োনা মনে মনে সাইসোকিকে গালাগালি করতে থাকে। এদিকে ওরা দুজনে তো মনের আনন্দে ইয়োনার সমস্ত খাবার খেয়ে সাফ করে দেয়, কিন্তু অপরদিকে সাইসোকি যেই খাবার যেমন আনা হয়েছিল ঠিক তেমনভাবেই পড়ে থাকে। সাইসোকি মনে মনে ভাবে বেশি বার বেড়ে গিয়েছে তোর। অন্যদিকে ইয়োনা মনে মনে ভাবে আমার সাথে লাগতে আসছিস, কোন এক গ্রামের মেয়ে, আমি ভবিষ্যৎ থেকে এসেছি, তোর থেকে কয়েকশো গুণ বেশি আমি অনেক কিছুই জানি। এরপরেই জিসুন তাদের খাবারের প্রশংসা করে এবং সে সাইসোকির কাছে তার ইচ্ছা জানতে চায়। সাইসোকি জানায় যে সে চায় মহারাজ ভালো থাকুক। তারপরে ইয়োনাকে জিজ্ঞাসা করলে সে তার হ্যান্ডব্যাগের কথা বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই ওর সাইসোকির কথা মনে পড়ে, ওর সামনে এই ব্যাপারটা বলা যাবে না। এদিকে মহারাজ তখনই সংজের কথা মনে করে যে মেয়েরা যেই জিনিসটা চায় তাদের সেই জিনিসটাই উপহার দেওয়া উচিত। ইয়োনা তখন বলে আমি ফ্রেশ খাবার আর রান্নার উপকরণ পেলেই খুশি। তখন সাইসোকি ওদের দুজনের দিকে তাকায়। তারা যেভাবে একে অপরের দিকে দেখছিল, যেটা সাইসোকি দেখে খুব রেগে যায়। এদিকে মহারাজ ইয়োনার খাবারের ছবি এবং তার বর্ণনা লিখছিল। তারপরে সে ইয়োনার কথা ভাবতে থাকে। অন্যদিকে সংজে তার বাবাকে বলছে মহারাজ রাজরাধুনীকে উপহার দিতে চায়। তখনই তার ইয়োনার হ্যান্ডব্যাগের কথা মনে পড়ে আর সে সেই ব্যাগটিকে খুঁজে এনেছে এবং সে সিদ্ধান্ত নেয় যে এটা সে মহারাজের হাত দিয়ে ইয়োনাকে দেবে। যেই ভাবা সেই কাজ। পরের দিনই সেই ব্যাগটি সে মহারাজের হাতে তুলে দেয়। সংজে রাজাকে জানায় রাজরাধুনী এটা পেলে খুব খুশি হবে। মহারাজ বলে এটা তুমি কোথায় পেয়েছো? সংজে জানায় যে সে পাহাড়ের কাছ থেকে খুঁজে পেয়েছি। মহারাজ খুশি হয়ে যায়, বলে তুমি কিভাবে জানলে যে আমি উপহার দিতে চাই? তখন সংজে মহারাজের কাছে এসে আস্তে আস্তে করে বলে মহারাজ আমি আপনার চোখ দেখে বুঝতে পেরেছি। এরপরেই তারা দুধ সম্পর্কে আলোচনা করে। এদিকে ইয়োনাকে ফ্রেশ বাগানে নিয়ে যাওয়া হয়, যেটা দেখে ইয়োনা একটু অবাক হয়, কারণ এ যুগেও গ্রিন হাউসের ব্যবহার করা হতো। তখনই ওখানে রাজা এসে ইয়োনাকে জানায় যে এটা তোমার গিফট, তুমি ফ্রেশ খাবারের জন্য ফ্রেশ উপকরণ চেয়েছিলে না, তাই জন্য এটা তোমার উপহার। ইয়োনা অনেক খুশি হয়। রাজা তাকে এটা ওটা সম্পর্কে অনেক কিছু বলতে থাকে। ইয়োনা তখন ওখানে থাকা লঙ্কা গাছ দেখে ছুটে যায়। রাজা তখন ওকে বলে যে এটা বিষ গাছ, কিন্তু ইয়োনা লঙ্কা গাছ দেখে এতটাই খুশি হয়ে যায় যে সে রাজার কাছে গিয়ে রাজার হাতেই চাপড় দিতে থাকে। তখনই রাজা ওকে ওর ব্যাগটি ফেরত দিয়ে দেয়, যেটা দেখে ইয়োনা এতটাই খুশি হয়ে যায় যে সে সোজা গিয়ে রাজাকে জড়িয়ে ধরে। আর এরকম ব্যবহার দেখে রাজা একটু থমকে যায়। তখন ইয়োনা ওকে জিজ্ঞাসা করে যে এটা আপনি কোথায় পেয়েছেন? রাজা জানায় এটা এমন কি আর গুরুত্বপূর্ণ? ইয়োনা বলে এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেটা শুনে রাজা তো হেসে ফেলে এবং ইয়োনাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি সেই দিনের ব্যবহারে আর রেগে নেই তাই তো? আমি আসলে খুবই দুঃখিত। ইয়োনা অবাক হয়ে বলে আপনি কি ক্ষমা চাইছেন? আমাকে খুশি করার জন্য এই উপহারটা দিয়েছেন? রাজা বলে হ্যাঁ। তখন ইয়োনা জানতে চায় কেন? রাজা তখন ইয়োনাকে ধরে বলে যে কারণ আমি কিন্তু রাজা এই আমি রাকিব কিছুই বলতে পারে না এবং মনে মনে ভাবে যে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আর তারপরেই সে ইয়োনার থেকে ছিটকে একটু দূরে গিয়ে বলে যে কারণ তুমি আমার জন্য অনেক মজার মজার রান্না করো, তাই আমি তোমার জন্য এটা উপহার নিয়ে এসেছি। তখন ইয়োনা জিজ্ঞাসা করে যে উল্টো দিকে দেখে কেন বলছেন? যেটা বলে ইয়োনা রাজার দিকে এগিয়ে গেলে রাজা আবার পেছন দিকে পিছিয়ে যায়, যেটাতে ইয়োনা বলে আবার পিছিয়েও যাচ্ছেন। যেটা শুনে রাজা একটু ভয় পেয়ে যায় এবং সে পেছন ঘুরে যেতে গেলেই ওখানেই সে পড়ে যায়। ইয়োনা রাজাকে ধরতে গেলে সে রাজার ওপরেই পড়ে যায় এবং একে অপরের দিকে তাকিয়ে থাকে। এখানেই এই এপিসোডটি আমাদের শেষ হয়। থ্যাংক ইউ।